আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমাদের গত ক্লাসে আমরা গুলি আয়না সম্পর্কে জেনেছিলাম। আজকের ক্লাসে আমরা গুলি আয়না সম্পর্কে বিস্তারিত জানব। গুলি আয়নাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটি হলো উত্তল আয়না, আরেকটি হলো অবতল আয়না। গুলি আয়না কেন বলা হয়? কারণ এই আয়নাটা একটা গোলকের অংশ। গোলকের উত্তল পাশটি যদি আয়না হিসেবে ব্যবহার করা হয়, উত্তল বলতে এখানে কি বোঝানো হচ্ছে সেটা এই চিত্র দেখে বোঝা যায়। এই চিত্রের মধ্যে একটি চামচের উত্তল অংশ হচ্ছে এই যেটা বাঁকানো করে আছে, সেই বাঁকানো করে অংশটিকে আমরা উত্তল অংশ বলি। এই উত্তল অংশটা যখন আয়না হিসেবে ব্যবহার করা হয় তখন সেটাকে আমরা উত্তল দর্পণ বলি। আর চামচের উল্টা দিকটা অর্থাৎ ভিতরের দিকটা যদি আয়না হিসেবে ব্যবহার করা হয় তখন এটাকে আমরা অবতল আয়না বলতে পারি। আমরা স্বাভাবিকভাবেই দেখেছি যে আমরা যে কোনো চকচকে উজ্জ্বল বস্তুর মধ্যে আমাদের রিফ্লেকশন দেখতে পাই, এবং এই ধরনের চকচকে উজ্জ্বল বস্তুর একটি হচ্ছে চামচ। চামচের উত্তল পাশটিতে আমরা যদি আমাদের রিফ্লেকশন দেখি তবে একে আমরা উত্তল আয়না বলবো, উত্তল আয়না হিসেবে ব্যবহার করছি। আর যদি ভিতরের পাশটিকে আমরা আয়না হিসেবে ব্যবহার করি তবে সেটাকে আমরা অবতল আয়না বলতে পারি। উত্তল আয়না সম্পর্কে চলো আরও বিস্তারিত জেনে নিই। কীভাবে আমরা উত্তল আয়না বানাতে পারি? আমরা উত্তল আয়না বানানোর যে পদ্ধতিটা আছে সেটি হচ্ছে একটি কাঁচের গোলক নিলাম। এই কাঁচের গোলকের অর্ধেক অংশ যদি আমরা কেটে নিই, এই অর্ধেক অংশের উত্তল পাশটিকে যদি আমরা আয়না হিসেবে ব্যবহার করি তবে আমরা একটি উত্তল আয়না পাবো। ধরে নিলাম এই গোলকের এই অংশটুকু আমরা কেটে নিয়েছি, এই অংশটুকুকে আমরা আয়না হিসেবে ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা একটি উত্তল আয়না পাবো। তো এক্ষেত্রে দুইটি রাশির ব্যাপারে এখানে বলা আছে। একটি রাশি হচ্ছে তোমার ফোকাস দূরত্ব, অপর একটি রাশি হচ্ছে গোলকের ব্যাসার্ধ, বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র বলতে কি বোঝায়? আমরা শুরুতে বলে রেখেছি যে উত্তল আয়না বা অবতল আয়না পাবো আমরা একটি গোলকের অংশ থেকে কেটে নিয়ে। যেহেতু একটি গোলকের অংশ থেকে কেটে নিয়ে আমরা উত্তল বা অবতল আয়না পাবো, ওই গোলকটি একটি গোলীয় বস্তু, অতএব যে কোনো গোলীয় বস্তুর কেন্দ্র থাকে, এই কেন্দ্রটিকেই আমরা বক্রতার কেন্দ্র বলি। অর্থাৎ এখানে যে অংশটুকু আমরা দেখছি, এই অংশটুকু অথবা বইয়ের মধ্যে যে চিত্র আছে সেই চিত্রের মধ্যে যে আয়নাটা আছে সেই আয়নাটাকে যদি আমরা ফাইনালি একটি বৃত্ত কমপ্লিট করি তাহলে সেই বৃত্তটি যে গোলকের অংশ হবে সেই গোলকটিকেই আমরা সেই গোলকের যে কেন্দ্র, সেই কেন্দ্রটিকেই আমরা বলবো, সেই গোলকের কেন্দ্রটিকেই আমরা বলবো, যেমন এই গোলকের কেন্দ্র ধরে নিলাম এইটি, এই বিন্দু, তাহলে এই বিন্দুটি হবে এই আয়নাটার এই উত্তল অংশটিকুর বক্রতার কেন্দ্র। এরপর আসো ফোকাস বিন্দু। ফোকাস বিন্দু কি সেটা জানার জন্য আমাদের যে কাজটি করতে হবে, উত্তল আয়নাতে যদিও আমরা এটাকে প্রধান অক্ষ বলতে পারি বা উত্তল আয়না মাঝ বরাবর একটি সরলরেখা কল্পনা করি। এই সরলরেখার সমান্তরালে যদি কিছু আলোক রশ্মি নিক্ষেপ করা হয়, সে আলোক রশ্মিগুলো আমার মনে হবে সেই আলোক রশ্মিগুলো এই আয়নাতে প্রতিফলিত হয়ে ফেরত যাবে। আমি বোঝার জন্য যদি বলি, এখানে তোমার পজিশন, এখানে একজন হিউম্যান আইস এখানে, তাহলে সে এভাবেই সে হাত থেকে যদি কোনো আলোক উৎস থেকে আলো নিক্ষেপ করে এই বরাবর সোজা লাইনে, তবে সে আলোগুলো রিফ্লেক্টেড হয়ে এভাবে ছড়িয়ে যাবে। এবং এই আলোক রশ্মিগুলোকে যদি আমি পিছনের দিকে বর্ধিত করার ব্যাপারটা আসছে পরে, আমাদের মনে হবে এখান থেকে ভিউয়ার্সের চোখে মনে হবে যে আলোক রশ্মিগুলো আসলে আলোক উৎস এটা না, বরং আলোক উৎস এই আয়নার পিছনে একটা বিন্দু, যেখান থেকে আলো উৎপন্ন হয়ে সে আলোগুলো ছড়িয়ে পড়ছে এভাবে। এই যে বিন্দু থেকে এই আলোক রশ্মিগুলো ছড়িয়ে পড়ছে বলে মনে হবে, সেই বিন্দুটাকে আমরা বলি ফোকাস বিন্দু।
তো সাধারণভাবে আমরা বলি যে ফিজিক্সের ভাষায় আলোর ক্ষেত্রে একটা সূত্র আছে, সেই সূত্রটি হলো এই ফোকাস বিন্দু এফ সমান হচ্ছে r/2। আর মানে তো কি জানো, এই গোলকীয় যে গোলকের থেকে এই কাঁচের দর্পণটি কেটে নেওয়া হয়েছে, সে গোলকের কেন্দ্রটি হলো এই কাঁচটির বক্রতার কেন্দ্র, এবং সে বক্রতার কেন্দ্রকে আর দিয়ে ডিনোট করি। সো আর ফোকাস বিন্দু হচ্ছে এই উত্তল আয়নাতে নিক্ষিপ্ত আলোক রশ্মি যে বিন্দু থেকে অপসরিত হচ্ছে বলে মনে হচ্ছে, সেই বিন্দুটি হচ্ছে ফোকাস বিন্দু। ওকে, তাহলে দেখো বিষয়টা এখানে ঘটনাটা কী ঘটছে আমি যদি আবার বলি। তোমার হাতে কোনো একটি আলোক উৎস আছে, তুমি সে আলোক উৎস হতে আলো নিক্ষেপ করেছো অক্ষ বরাবর সমান্তরালে। সে সমান্তরালে নিক্ষিপ্ত আলোক রশ্মিগুলো অপসৃত হয়ে গিয়ে এভাবে চারিদিকে ছড়িয়ে পড়বে। ফলে তোমার মনে হবে যেন দর্পণের পিছনে কোনো একটি বিন্দু থেকে এই আলোক রশ্মিগুলো নিক্ষিপ্ত হচ্ছে। দর্পণের পিছনে যে বিন্দু থেকে আলোক রশ্মিগুলো নিক্ষিপ্ত হচ্ছে বলে মনে হবে, সে বিন্দুটি হলো ফোকাস বিন্দু, এবং সূত্রটি হলো F=r/2। অর্থাৎ ফোকাস বিন্দুটি হবে যেগুলোকে অংশ থেকে আমরা দর্পণটি পেয়েছি সেগুলোকের ব্যাসার্ধের অর্ধেক। তো এটা আসলে এর পরবর্তী অংশে আমরা দেখব এই সূত্রটা আসলে সরাসরি ওভাবে প্রমাণ করা যায় না, অর্থাৎ এটা সরাসরি প্রমাণ করা যায় না, অর্থাৎ এটা কাছাকাছি হবে F=r/2। অর্থাৎ ফোকাস বিন্দুটা মোটামুটি বলা যায় স্বাভাবিকভাবে এটা ব্যাসার্ধের অর্ধেক হবে। তো এই জিনিসটার একটা প্রমাণ দিয়েছে, এই প্রমাণটাতে আমরা যাচ্ছি, কিন্তু প্রমাণটিতে যাওয়ার আগে তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে নেওয়া দরকার। তোমাদের যে সৃজনশীল পদ্ধতির মূল কনসেপ্টটা হচ্ছে তোমাদের জানা নলেজটা অ্যাপ্লাই করা। অতএব তোমাদের কোনো কিছু প্রমাণ করতে বলা, এটা এই ধরনের কোয়েশ্চেন সৃজনশীল হয় না। তোমাদের যে জিনিসটা নলেজটা যে বেসিকটা গেইন করেছো সেটা অ্যাপ্লাই করে তোমাদের একটা প্রবলেম সলভ করতে হয়। সো ইন দ্যাট কেস যে কোনো প্রমাণ এখানে বোঝার জন্য ঠিক আছে, কিন্তু সেই প্রমাণগুলো তোমাদের সরাসরি অ্যাপ্লাই করা লাগে না। সো সেক্ষেত্রে এগুলো মুখস্থ করা খুব একটা প্রয়োজন নেই, কিন্তু বুঝে রাখতে কোনো ক্ষতি নেই। এবং তুমি যদি সিস্টেম ফলো করে এগুলো বুঝে নাও, তাহলে এগুলো আসলে মুখস্থের ব্যাপার না, এগুলো বুঝে নিলে তোমার খুব ইজিলি এই জিনিসগুলো মনে থাকবে। চলো আমরা দেখি কিভাবে F=r/2 এই প্রমাণটি আমরা দেখি। তো এখানে বলে দেওয়া আছে, মজার ব্যাপার হচ্ছে তুমি এটা পুরোপুরি প্রমাণ করতে পারবে না, শুধু এর কাছাকাছি প্রমাণ করতে পারবে। ধরা যাক গোলকীয় আয়নার মূল অক্ষের সাথে সমান্তরাল দুটি রশ্মি A ও B। দেখো এটা গোলকীয় আয়নার অক্ষ, অর্থাৎ কেন্দ্রগামী সরলরেখাটাকে অক্ষ বলা হয়। কেন্দ্র এবং প্রধান ফোকাসগামী একটা সরলরেখা যদি কল্পনা করি, সেটাকে গোলকীয় দর্পণটির অক্ষ বলা হয়। এই অক্ষের উপর দুটি রশ্মি, একটা হচ্ছে মূল অক্ষের সমান্তরালে রশ্মি, একটা হচ্ছে মূল অক্ষের উপরই এই রশ্মি এক্স রশ্মি, এবং আরেকটা মূল অক্ষের সমান্তরাল BY রশ্মি আঁকা হয়েছে। আমরা এই দুইটি রশ্মির আমরা প্রতিফলিত ব্যাপারটা আমরা দেখব, প্রতিফলিত হয়ে কি হচ্ছে সেটা আমরা দেখব। অন্য একটি বিন্দু ওয়াই এসে পৌঁছেছে যে রশ্মিটা। আচ্ছা, এখানে গোলকীয় আয়নাতে আলোর প্রতিফলন কিছু সূত্র মেনে চলে, সেই সূত্রগুলো আগে বলে দিলে তোমাদের ব্যাপারটা বোঝা সহজ হবে। এই সূত্রটা তিনটা সূত্র। এই তিনটা সূত্র হচ্ছে আলোক রশ্মি কেন্দ্রভূমুখী হলে, অর্থাৎ তুমি যখন আলোক রশ্মি নিক্ষেপ করবা সেটা যদি কেন্দ্রের দিকে তাক করে, অর্থাৎ ওই দর্পণটি যেগুলোকের অংশ সেগুলোকের কেন্দ্রের দিকে তাক করে, অর্থাৎ সেগুলোকের কেন্দ্র বরাবর যদি তুমি কোনো আলোক রশ্মি নিক্ষেপ করো, তবে সেটি লম্বভাবে প্রতিফলিত হয়ে যেদিক থেকে এসেছে সেদিকে ফিরে যায়, অর্থাৎ সোজাসুজি নিক্ষিপ্ত হয়ে সোজাসুজি ফেরত যাবে। প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রতিফলনের পর মনে হবে যেন ফোকাস বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে। প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিটি প্রতিফলনের পর মনে হবে যেন রশ্মিটি ফোকাস বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে। আচ্ছা, তাহলে একটা রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে নিক্ষিপ্ত হয়, সেটা প্রতিফলনের পর মনে হবে যেন ফোকাস বিন্দু কী তো মনে আছে, যে বিন্দু থেকে উত্তল দর্পণে মনে হয় সকল আলোক রশ্মি উৎপন্ন হচ্ছে, সেই বিন্দুটি হলো ফোকাস বিন্দু, সে বিন্দু থেকে আসছে বলে মনে হবে।
এবং ৩ নাম্বার সূত্রটি হলো আলোক রশ্মির দিক পরিবর্তন করা হলে এটি যেদিক থেকে এসেছে ঠিক সেদিক দিয়ে ফেরত যায়। কাজে কোনো আলোক রশ্মি ফোকাস অভিমুখী হলে সেটি প্রধান অক্ষের সমান্তরাল হয়ে প্রতিফলিত হবে। তো আগের নিয়মে আমরা বলেছি প্রধান অক্ষের সমান্তরাল হলে প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হবে, অতএব উল্টাভাবে প্রধান অক্ষের সমান্তরাল হলে যদি প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়, প্রধান ফোকাসের বরাবর নিক্ষিপ্ত হলে মনে হবে সেটা প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে, আলোক রশ্মিটি প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। তো এই তিনটি সূত্র মাথায় রাখলে এখানে যে কোনো আলোক রশ্মির ক্ষেত্রে তুমি যদি তার প্রতিফলিত বস্তুটি প্রতিফলিত অবয়বটি বিম্বটি নির্ণয় করতে চাও, সেক্ষেত্রে এই তিনটি সূত্র মাথায় রাখতে হবে তোমার উত্তল দর্পণের ক্ষেত্রে। আচ্ছা, যাই হোক, তাহলে এটা দেখা, এটা একটা উত্তল দর্পণ, উত্তল অংশটাই এখানে আয়না হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো তাহলে আমি সরাসরি বলি, এইখানে এক্স রশ্মিটি যেহেতু যেহেতু কেন্দ্রগামী, অর্থাৎ ও বিন্দু কেন্দ্র প্রধান কেন্দ্রগামী যেহেতু, সেহেতু আমরা জানি কেন্দ্রগামী আপতিত রশ্মি প্রতিফলিত হয়ে যেদিক থেকে এসেছে সেদিক দিয়ে ফেরত যায়, অর্থাৎ এক্স যেদিক থেকে আপতিত হয়েছে ঠিক সেই দিকেই ফেরত যাবে, অর্থাৎ এক্স এদিক দিয়ে আপতিত হয়েছে আবার ফেরত গিয়ে এক্সের পথে ফেরত যাবে। একইভাবে ওয়াইবি রশ্মিটির জন্য যদি আমরা দেখি, ওয়াইবি রশ্মিটিতে কী ঘটবে, ওয়াইবি রশ্মিটি থেকে আমরা ওয়াইবি রশ্মিটি যখন আপতিত হবে সেটি দেখো খেয়াল করে, এবং বলে দেয়া আছে এটি প্রধান অক্ষের সমান্তরাল, অর্থাৎ ও এর সমান্তরাল করে আঁকা হয়েছে, এবং ফলে ওয়াইবি রশ্মিটি আমরা জানি প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মি প্রতিফলনের পর প্রধান ফোকাস থেকে নিঃসৃত হচ্ছে বলে মনে হবে, অতএব এটা প্রতিফলিত হয়ে কোন পথে যাবে, ওয়াইপি পথে যাবে, ওয়াইপি পথে যাবে, এবং আমাদের মনে হবে যেন এই ওয়াইপি রশ্মিটির আলোক এই ওয়াইপি রশ্মিটি আদতে এক বিন্দু থেকে আসছে। তাহলে দেখো, আমরা আগের ক্লাসে জেনেছি যে কিভাবে আপতন কোণ, প্রতিফলন কোণ, অবিলম্ব এগুলো গঠিত হয়। অবিলম্ব হলো আপতিত রশ্মি যে বিন্দুতে আপতিত হয়েছে সেই বিন্দুতে অঙ্কিত লম্বকে অবিলম্ব বলে। এখানে ওয়াইএন হলো অবিলম্ব, অবিলম্বের সাথে আপতিত রশ্মির উৎপন্ন কোণকে আপতন কোণ বলে। তাহলে BYN হলো আপতন কোণ, যেটাকে θ1 বলে, আর প্রতিফলিত কোণ হলো NYP, যেটা θR এখানে। এবং আমরা আরও একটা সূত্র জানি, আপতন কোণ ইকুয়াল টু প্রতিফলিত কোণ। এবং এখানে একটা জ্যামিতি শিখে নাও, সেই জ্যামিতিটা তোমরা আশা করি জানো, ক্লাস 6 থেকে পড়ে আসার কথা। দুটি সমান্তরাল রশ্মিকে যদি অপর একটি রশ্মি ছেদ করে, ছেদবিন্দুতে উৎপন্ন কোণ দুটি পরস্পর সমান হয়, এবং কোণ দুটিকে আমরা এই যে এই কোণ এবং এই কোণ, এই দুটি কোণ সমান হবে, অর্থাৎ AFP এবং BYP এই দুটি কোণ পরস্পর সমান হবে। কেন? কারণ হচ্ছে BY এবং AF এই দুটি রশ্মি পরস্পর সমান্তরাল, যেহেতু সমান্তরাল রশ্মি এবং PF হচ্ছে তাদের ছেদক, অতএব F বিন্দু এবং Y বিন্দুতে উৎপন্ন কোণ দুটি পরস্পর সমান হবে। এখন আসো, এই দুইটি বিষয় যদি তোমার মাথায় থাকে তাহলে এই জিনিসটির প্রমাণ খুবই সহজ। তাহলে আমরা দেখি এখানে OFY ত্রিভুজ এবং OFY ত্রিভুজের OFY ত্রিভুজ কোনটি আমরা দেখি। OFY অর্থাৎ এই ত্রিভুজটার মধ্যে কি ঘটছে আমরা একটু লক্ষ্য করি। OFY ত্রিভুজের FO সমান FY, আমরা প্রমাণ করব FO সমান FY। কারণ কিভাবে? কারণ OFY ত্রিভুজের FOY অর্থাৎ এই কোণ ইকুয়াল টু OYF এই কোণ। কেন এই দুটি কোণ পরস্পর সমান? আমরা যদি দেখি এই দুটি কোণ সমান হওয়ার কারণ হলো, আমরা জানি কোণ দ্বারা তার বিপরীত বাহুকে ডিনোট করা হয়। এখানে OF এবং FY, এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি আমরা প্রমাণ করছি। এগেন আমি একটু আবার বলি, FO ইকুয়াল টু FY এই জিনিসটা কেন হবে? কারণ OFY অর্থাৎ এই ত্রিভুজের FOY ইকুয়াল টু কোণ OYF। FOY অর্থাৎ এই কোণটা ইকুয়াল টু FY ও কোণ
অথবা ও ওয়াই এফ কোণ এই কোণ। কেন? কারণ এই কোণটি দ্বারা কি নির্দেশিত হচ্ছে? এই কোণটি দ্বারা নির্দেশিত হচ্ছে যে দেখো, আমরা যদি বলি এই কোণটি দ্বারা কি আসলে কি নির্দেশিত হচ্ছে, ও এ এবং ওয়াই বি যে রশ্মিটা পরস্পর সমান্তরাল, এই দুইটা রশ্মিকে ছেদ করেছে ও এন রশ্মিটি। ও এন রশ্মিটি কি? অবিলম্ব। অবিলম্বটা অবশ্যই কেন্দ্রগামী হবে। সো অতএব উৎপন্ন যে দুইটি কোণ বি ওয়াই এন কোণ এবং আমরা বলতে পারি বি ওয়াই এন কোণ এবং এফ ও ওয়াই কোণ, এই দুটি কোণ পরস্পর সমান্তরাল। এই দুটি কোণ পরস্পর সমান হবে কেন? কারণ হচ্ছে এই দুটি কোণ উৎপন্ন হয়েছে দুটি সমান্তরাল রেখাকে একই অপর একটি রেখা ছেদ করার কারণে। সেজন্যই বলা হয়েছে এফ, এখানে যে কথাটি বলা হয়েছে এফ ও ওয়াই ইকুয়াল টু থিটা ওয়ান, অ্যাকচুয়ালি বি ওয়াই এন ইকুয়াল টু থিটা ওয়ান, যেহেতু এ কোণ সমান এ কোণ এফ ও ওয়াই কোণ, অতএব এটা সমান থিটা ওয়ান হলে এটা সমানও থিটা ওয়ান হবে। একই নিয়মে এফ ওয়াই ও কোণ এফ ওয়াই ও কোণ ইকুয়াল টু থিটা আর। কীভাবে এফ ওয়াই ও কোণ ইকুয়াল টু এন ওয়াই পি কোণ? কারণ দেখো এন ওয়াই পি কোণ এবং এন ওয়াই পি কোণ এবং এফ ওয়াই ও কোণ পরস্পর বিপ্রতীপ কোণ, এবং আমরা জানি বিপ্রতীপ কোণগুলো সমান হয়। অর্থাৎ কীভাবে বিপ্রতীপ কোণ? তুমি যদি দেখো তাহলে দেখবে ও এন এবং পি এফ রশ্মিটি ওয়াই বিন্দুতে ছেদ হয়েছে, তাহলে ছেদবিন্দুতে উৎপন্ন বিপ্রতীপ কোণ হলো এখানে টিটা আর বা এন ওয়াই পি, এবং এখানে টিটা এখানে ওয়াই কোণ অর্থাৎ ও ওয়াই এফ কোণ। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। অতএব এখান থেকে আমরা বলতে পারি যে এফ ওয়াই সর্বসম এফ এক্স, এফ ওয়াই সর্বসম এফ এক্স এটা কেন বলা হচ্ছে? কারণ এফ ওয়াই, দেখো আমরা জানি ব্যাসার্ধ অলওয়েজ সমান হয়, একটা বৃত্তের ব্যাসার্ধগুলো সমান হয়, তাহলে ও এক্স একই বৃত্তের ব্যাসার্ধ, ও ওয়াই একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের অর্ধেকও সমান হবে। যেহেতু ব্যাসার্ধ সমান, অতএব ব্যাসার্ধের অর্ধেক বিন্দু থেকে অঙ্কিত রেখাগুলোও সমান হবে। ব্যাসার্ধের অর্ধেক বিন্দু হচ্ছে এফ বিন্দু থেকে এফ এক্স এবং এফ ওয়াই যে দুটি রশ্মি আমরা আঁকছি, সে আঁকা রশ্মি দুইটাই সমান হবে। কেন? কারণ ব্যাসার্ধের অর্ধেক থেকে অঙ্কিত রশ্মি বলে। এখন দেখো এফ ওয়াই সর্বসম এফ এক্স যখন এক্স ওয়াই ব্যাসার্ধ আর থেকে অনেক ছোট হয়, এক্স ওয়াই ব্যাসার্ধ আর থেকে অনেক ছোট হয়, তো এখানে যেহেতু এক্স ওয়াই আর থেকে অনেক ছোট হয়, অর্থাৎ ব্যাসার্ধ থেকে যখন যদি এক্স ওয়াই অর্থাৎ এই দুই বস্তুর মধ্যবর্তী দূরত্বটুকু অনেক কম হয়, সেক্ষেত্রে এই জিনিসটি ঘটে। কারণ এক্ষেত্রে বিষয়টা বলার পিছনে রিজনটা হচ্ছে যে এটা যদি আমরা একটা বৃত্তের চাপকে চিন্তা করি, বৃত্তের চাপ একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে হবে এবং সেটা আরও বেশি একদম সমান হবে যদি এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব অলওয়েজ কম হয়। তো এই কথাটি বলা আছে এখানে, বেশিরভাগই উত্তর লাইনে এটি সত্য। কাজে এফ ও ইকুয়াল টু এফ ওয়াই এই জিনিসটা আমরা প্রমাণ করলাম, এবং এফ এক্স সমান আমরা যেহেতু জানি আর বাই টু, অতএব ডেফিনেটলি এফ ওয়াই ইকুয়াল টু আর বাই টু হবে, অর্থাৎ ফোকাস দূরত্ব এফ ইকুয়াল টু আর বাই টু হবে। এই প্রমাণটি তোমরা কয়েকবার পরে দেখতে হবে জিনিসটা মাথায় রাখার জন্য। এখানে আমরা দুটি অনুরূপ কোণ পরস্পর সমান হয় এবং বিপরীত কোণ পরস্পর সমান, এই দুটি সূত্র প্রয়োগ করে এই প্রমাণটি করেছি। এবং এখানে আরও একটি ব্যাপার আছে, সেই ব্যাপারটি হচ্ছে তোমাদের হয়তো পরীক্ষায় এই প্রমাণটি করতে হবে না, কিন্তু এই জিনিসটা বুঝে রাখা তোমাদের জন্য জরুরি। এবং এভাবেই আমরা চাইলে উত্তল এবং অবতল আয়না দুটোর ক্ষেত্রেই আমরা বিভিন্ন ধরনের বিম্ব গড়ে তুলতে বিম্ব আঁকতে পারি। প্রতিবিম্ব কীভাবে হবে সেটি আঁকতে পারি। এতটুকু পড়ার পরে তোমাদের অনেক কিছু ধারণা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন আমরা সরাসরি গুলীয় উত্তল আয়নায় প্রতিবিম্ব কীভাবে গঠিত হবে সেই জিনিসটা আমরা দেখে নিই। আমি আগেই এই তিনটি রুলস তোমাদেরকে বলে দিয়েছি, সেই তিনটি রুলস থেকে আমরা একটা বস্তু এক্স ওয়াইয়ের প্রতিবিম্ব গঠন করব। এখন দেখো এক্স ওয়াইয়ের প্রতিবিম্ব গঠন করার জন্য
দেখবা শুধু আমরা দুটি রশ্মি একে এক্স ওয়াইয়ের টোটাল প্রতিবিম্বটা বের করছে কেন, এবং এই দুটি রশ্মি অ্যাকচুয়ালি কি দুটো বিন্দু, এক্স বিন্দু অর্থাৎ বস্তুটির শীর্ষ এবং ওয়াই বিন্দু অর্থাৎ বস্তুটির পাদবিন্দু। এই দুটি বিন্দুর বিম্ব যদি গঠন করতে পারি তাহলে আমরা পুরো বস্তুটির ভিতরের অংশটুকুর প্রতিবিম্ব আমরা বের করে ফেলতে পারি, কারণ শীর্ষ এবং পাদবিন্দুর মাঝখানে পুরো বস্তুটি আছে। সো অতএব এই তোমাদের মনে যদি কোয়েশ্চেন থাকে কেন আমরা অন্যান্য বিন্দু থেকে আমরা বস্তুটির প্রতিবিম্ব গঠন করিনি, তাহলে সেই প্রশ্নের উত্তর হচ্ছে এটাই। এবং তাহলে দেখো আমরা যেহেতু আগের চিত্রটি বুঝে নিয়েছি তাহলে আমাদের জন্য কাজটা অনেক সহজ। ওয়াই থেকে আলোকরশ্মি কীভাবে প্রতিবিম্ব গঠন করবে, যেহেতু ওয়াই বিন্দু থেকে আলোকরশ্মি কেন্দ্র অভিমুখে আপতিত হচ্ছে, অর্থাৎ প্রতিফলিত হয়ে আবার ওয়াই বিন্দুর দিকে যাবে। এক্স থেকে আলোকরশ্মি, দুটি আলোকরশ্মি দেখবা একই বিন্দু থেকে একটা বিন্দু থেকে আলোকরশ্মি তার প্রতিবিম্ব যদি গঠন করতে হয় এবং বিন্দুটি যদি তোমার কেন্দ্র অভিমুখী না হয়, অর্থাৎ ওয়াই বিন্দু যেভাবে সরাসরি প্রধান অক্ষের উপর এভাবে প্রধান অক্ষের উপর না হয়, তাহলে ওই বিন্দুটি থেকে দুটি আলোকরশ্মি আমাদের বিবেচনা করতে হবে। একটি আলোকরশ্মি যাবে কেন্দ্র অভিমুখী, একটি আলোকরশ্মি যাবে প্রধান অক্ষের সমান্তরাল, অর্থাৎ ওই অক্ষের সমান্তরাল যে অক্ষের অর্থাৎ যেখানে অক্ষটি হচ্ছে ওই বৃত্তের কেন্দ্র এবং ফোকাস বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখা। তাহলে দেখো এখানে সেম কাজটি আমরা করেছি, এক্স থেকে দুটি প্রতিবিম্ব আমরা বের করার চেষ্টা করেছি। প্রথম প্রতিবিম্ব হচ্ছে এক্সএন পথে আপতিত হয়েছে। এক্সএন কোন পথে? এক্সএন হচ্ছে কেন্দ্রভূমুখী, এক্সএন হলো কেন্দ্রভূমুখী। তাহলে আমি আবার স্মরণ করে দিই, তোমাদের যদি একটি বিন্দু প্রধান অক্ষের উপর না থাকে, অর্থাৎ কেন্দ্রভূমুখী সরাসরি না থাকে, প্রধান অক্ষের উপর না থাকে, তাহলে তার প্রতিবিম্ব বের করার জন্য আমাদের দুটি রশ্মি আঁকতে হবে। একটি হবে কেন্দ্রভূমুখী, আরেকটা হচ্ছে ওই দর্পণের অক্ষের সমান্তরাল রশ্মি। অতএব এখান থেকে একটি কেন্দ্রভূমুখী রশ্মি হচ্ছে এক্সএন, অপর একটি রশ্মি হলো এক্সপি। এই দুটি রশ্মি প্রতিফলিত হয়ে কী দাঁড়াচ্ছে সেটি আমরা দেখব। আমরা এক্সপি এর প্রতিফলন কিভাবে ঘটে সেটি আগের চিত্রে আমরা দেখেছি। এখানে এক্সপি হলো আপতিত রশ্মি, পি কিউ হচ্ছে প্রতিফলিত রশ্মি, এবং এখানে মাঝখানে এই রশ্মিটা হচ্ছে আমাদের অবিলম্বের সাথে টিটা আই কোণ আপতন কোণ এবং টিটা আর কোণ প্রতিফলিত কোণ। এখানে আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, এখানে দেখো এক্স থেকে এন পথে যে রশ্মিটি আমরা কল্পনা করে নিয়েছি সেই রশ্মিটি কিন্তু কেন্দ্রভূমুখী, এবং আমরা জানি কেন্দ্রভূমুখী আপতিত রশ্মি প্রতিফলনের পর যেদিক থেকে এসেছে সেদিকে ফেরত যাওয়া, অর্থাৎ এক্সএন পথে আপতিত হয়ে এটা এনএক্স পথে ফেরত যাবে। এক, দুই নাম্বার হচ্ছে এক্স পি পথে আপতিত রশ্মিটি প্রতিফলিত হয়ে এক্স পি কিউ পথে যাবে, এবং সেই রশ্মিটি এবং পি কিউ রশ্মিটিকে আমরা যদি পিছনের দিকে বর্ধিত করি তবে সেটি প্রধান ফোকাস দিক থেকে আসছে বলে মনে হবে, যেটি আমরা আগের চিত্রে দেখেছি, প্রমাণ করেছি। এরপর দেখো এক্স এন পথে যে রশ্মিটা আপতিত হয়েছে, যে সেহেতু এন এক্স পথে প্রতিফলিত, এবং সেই রশ্মিটিকে পিছনের দিকে বর্ধিত করলে এই দুটি রশ্মি এক্স প্রাইম বিন্দুতে মিলিত হবে, অর্থাৎ এক্স ওয়াই বস্তুটির প্রতিবিম্ব গঠিত হবে এক্স প্রাইম ওয়াই প্রাইম বিন্দু দ্বয়ই হবে আসলে আদতে এক্স বিন্দু এবং ওয়াই বিন্দুয়ের প্রতিফলন। অর্থাৎ আমাদের মনে হবে যে এক্স ওয়াই বস্তুটি এক্স প্রাইম ওয়াই প্রাইম থেকে আসছে, অর্থাৎ এক্স ওয়াই এর প্রতিবিম্বটি আমাদের মনে হবে এক্স প্রাইম ওয়াই প্রাইম বিন্দুতে আসবে। দেখো আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার মনের মধ্যে কোয়েশ্চেনটা আসতো, এটা হচ্ছে আমি এগেইন ক্লিয়ার করছি তোমাদের, যাতে এই প্রশ্নটি তোমাদের যাতে ক্লিয়ার হয়। এক্স ওয়াই হচ্ছে বস্তুটির অবস্থান, আর এটা হচ্ছে আমাদের দর্পণ। এই দর্পণের সামনে এই বস্তুটি আছে, আমরা এখানে কেউ একজন এখান থেকে আমরা বস্তুটিকে দেখছি। আমরা যখন দেখব তখন বস্তুটি অর্থাৎ এক্স ওয়াই এই বস্তুটির প্রতিবিম্ব আমরা কিভাবে দেখব? আমাদের মনে হবে আদতে যে এই বস্তুটির প্রতিবিম্ব এখানে গঠিত হয়েছে, অর্থাৎ আমাদের মনে হবে এই প্রতিবিম্বটি মনে হবে আমাদের যে এক্স ওয়াই বস্তুটি আসলে আয়নার পিছনে এক্স প্রাইম ওয়াই প্রাইম বিন্দুতে আছে, এবং সেখান থেকেই আমরা বস্তুটিকে দেখতে পাচ্ছি, এইভাবে আমাদের ধারণা হবে।
এখানে দেখো তিনটা বিষয় লক্ষ্য করো। এক্স ওয়াই বস্তুটির দৈর্ঘ্য যত, এক্স প্রাইম ওয়াই প্রাইমের দৈর্ঘ্য তার চেয়ে কিন্তু ছোট, এবং এটা সোজা। এক্স ওয়াই যেদিকে আছে, এক্স প্রাইম ওয়াই প্রাইমও একই দিকে আছে। তো আমরা এখান থেকে যে প্রতিবিম্ব পাচ্ছি, সেই প্রতিবিম্বের কিছু বৈশিষ্ট্য এখানে লেখা আছে। এই প্রতিবিম্বের অবস্থান হবে ফোকাস বিন্দু এবং মেরুবিন্দুর মাঝখানে। মেরুবিন্দু কোনটা? মেরুবিন্দু হচ্ছে আর হচ্ছে আমাদের এখানে মেরুবিন্দু। মেরুবিন্দু বলতে যেখানে আমরা অক্ষ কল্পনা করেছি, সেই অক্ষটা আমাদের আয়নাকে যে বিন্দুতে ছেদ করেছে সেটি হচ্ছে মেরুবিন্দু। মেরুবিন্দু হতে তাহলে দেখো মেরুবিন্দু হতে এই বিন্দু প্রতিবিম্বের অবস্থান হবে ফোকাস বিন্দু এবং মেরুবিন্দুর মাঝখানে। এটি হচ্ছে আমাদের ফোকাস বিন্দু, এটি হচ্ছে আমাদের আর হচ্ছে মেরুবিন্দু, আর অবস্থান হচ্ছে ফোকাস বিন্দু এবং মেরুবিন্দুর মাঝখানে। বস্তুটি যত দূরে থাকবে প্রতিবিম্বটি ফোকাস বিন্দুর তত কাছে তৈরি হবে। অর্থাৎ তোমরা যদি এই বস্তুটা এক্স ওয়াই বস্তুটিকে আরও এদিক দিয়ে ডান পাশে সরিয়ে নেওয়ার চেষ্টা করো, তখন এক্স প্রাইম ওয়াই প্রাইম বস্তুটি তত বেশি বাম পাশে সরতে থাকবে, অর্থাৎ ফোকাস বিন্দুর দিকে আসতে থাকবে। এই প্রতিবিম্বটি হবে অবাস্তব। অবাস্তব কাকে বলে? আমি অবাস্তব প্রতিবিম্ব বা বিম্ব কাকে বলে আমি আগেই বলেছি, সেটি হচ্ছে যদি আলোকরশ্মি বাস্তব ক্ষেত্রে ওই দূরত্ব অতিক্রম না করে, তবে যে বিম্ব আমরা দেখতে পাবো সেটিকে অবাস্তব বিম্ব বলে। এখন দেখো এই যে এখানে ডটেড লাইন যেগুলো আছে, সেখান থেকে আলোকরশ্মি আসছে বলে মনে হচ্ছে, কিন্তু আসলে আলোকরশ্মি ওখান থেকে আসছে না। অতএব এখানে যে বিম্বটি গঠিত হয়েছে সেটি হচ্ছে একটি অবাস্তব বিম্ব। এটি সোজা, আমরা দেখেছি এটি সোজা, এটি ছোট। বস্তু আয়না থেকে যত দূরে থাকবে প্রতিবিম্বটি তত ছোট হতে থাকবে। অবতল আয়না কাকে বলে? এই যে এই চামচটিকে যদি আমরা উল্টা দিকে আমাদের প্রতিবিম্ব দেখার চেষ্টা করি, তবে আমরা যা দেখতে পাবো তাকে অবতল আয়না বলে। অবতল আয়নার ক্ষেত্রে একটা মজার ব্যাপার আগে বলে নিই। আমরা এতক্ষণ সমতল দর্পণ বলো বা উত্তল দর্পণ বলো, এখানে শুধুমাত্র আমরা অবাস্তব বিম্বই দেখেছি। অবতল আয়নাতে আমরা বাস্তব বিম্ব দেখতে পাবো, অর্থাৎ আলোকরশ্মি বাস্তব ক্ষেত্রে ওই দূরত্বটুকু অতিক্রম করবে। যেখানে বিম্ব গঠিত হচ্ছে বলে মনে হবে, সেখানে দিয়ে আলোকরশ্মিটি অতিক্রম করবে। একটি চকচকে চামচের ভেতর অংশ অবতলগুলোকে আয়না উদাহরণ হতে পারে। তোমরা যারা চামচের ভেতরের দিকে তাকিয়েছো নিশ্চয়ই লক্ষ্য করেছো সেখানে তোমার প্রতিবিম্ব ছোট। তাহলে দেখো ছোট হচ্ছে, এবং সবচেয়ে চমকপ্রদ হচ্ছে প্রতিবিম্বটি উল্টো। দুটি বৈশিষ্ট্য, একটা হচ্ছে এটা বাস্তব হবে। এখানে আরও একটা বৈশিষ্ট্য আমরা দেখছি, এটা হচ্ছে উল্টা হচ্ছে। এতক্ষণ পর্যন্ত সমতল দর্পণে আমরা দেখেছি আমাদের যে বিম্ব গঠিত হচ্ছে সেটি সোজা, এক্ষেত্রে উল্টো বিম্ব গঠিত হয়েছে। তোমরা চাইলে তোমাদের আঙ্গুল চামচটা খুব কাছে এনে দেখতে পারো। আমি সাজেস্ট করব তোমরা বাসার মধ্যে এই পরীক্ষাটা করবা। তোমাদের যে তরকারির চামচ আছে, যদি চামচটা বড় হয় তাহলে এই পরীক্ষাটা করতে তোমাদের সহজ হবে। উত্তল এবং অবতল দুই পাশ দিয়ে তোমরা তোমাদের হাতের আঙ্গুলে বিম্বটা দেখতে চেষ্টা করো, তোমাদের অভিজ্ঞতাটুকু মাথায় রেখো। এভাবে আস্তে আস্তে সরাতে থাকলে দেখবে তোমার আঙ্গুল বড় হতে শুরু করেছে। আমরা সমতল আয়না কিংবা দর্পণ আয়নায়, উত্তল আয়নায় এর আগে প্রতিবিম্ব তৈরি করতে পেরেছি, কিন্তু কখনো প্রকৃত আকার থেকে বড় প্রতিবিম্ব তৈরি করতে পারিনি। এই প্রথম বড় প্রতিবিম্ব তৈরি করতে দেখতে পাবো। তাহলে দেখো অবতল আয়নার ক্ষেত্রে তিনটি আমাদের একটু ডিফারেন্ট ঘটনা ঘটছে। একটি হচ্ছে এটা বড় হচ্ছে, বিম্বটি আকার বড় হচ্ছে, প্রতিবিম্বের আকার বড় হচ্ছে। দ্বিতীয় নাম্বার ব্যাপার হচ্ছে প্রতিবিম্বটি উল্টো হচ্ছে, এবং তৃতীয় নাম্বার ব্যাপার হচ্ছে এই প্রতিবিম্বটি বাস্তব হবে। বাস্তব কিভাবে হবে? অর্থাৎ কারণ আলোকরশ্মিটি ওই দূরত্বটা অতিক্রম করছে, আমরা সেই জায়গাতে আসছি। এখন দেখো অবতল আয়নার ক্ষেত্রেও এই একই ব্যাপারগুলো ঘটে। অবতল আয়নার ফোকাস বিন্দু হচ্ছে, আমরা যদি অবতল আয়না প্রধান অক্ষের সমান্তরাল কিছু আলোক রশ্মি নিক্ষেপ করি, এখানে এইগুলো হলো নিক্ষিপ্ত রশ্মি। এই নিক্ষিপ্ত রশ্মিগুলো মনে হবে একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে। সে বিন্দুটি হবে আমাদের প্রধান ফোকাস, এবং সেই মেরুবিন্দু কাকে বলে? ওই যেখানে আমরা প্রধান অক্ষ কল্পনা করেছি, সেই প্রধান অক্ষের যখন যে বিন্দুতে আয়নাটিকে ছেদ করবে সে বিন্দুটি হলো মেরুবিন্দু। আর প্রধান ফোকাস আমরা জানি যে বিন্দু থেকে অপসৃত হবে সে বিন্দুটি হলো প্রধান ফোকাস। এবং প্রধান ব্যাসার্ধ হচ্ছে, আর ব্যাসার্ধ মানে এখানে আমরা বুঝছি যে এই আয়নাটি যে গোলকের অংশ, সেই গোলকের যে ব্যাসার্ধ সেটি হচ্ছে এই আয়নার বক্রতার ব্যাসার্ধ।
আচ্ছা, আমি অভিসারী এবং অপসারী শব্দ দুইটি ক্লিয়ার করি। ফোকাস বিন্দু হতে পৌঁছার আগে একত্রিত হতে থাকে, ফোকাস বিন্দুতে পৌঁছার পর আলো ছড়িয়ে পড়তে থাকে। আলো ছড়িয়ে যাওয়া এটাকে আমরা অপসরণ বলি, অপসারী রশ্মি বলি। আর অভিসারী হচ্ছে আলোক রশ্মি একত্রিত হওয়া। অর্থাৎ দেখো, এই সমান্তরাল আলোক রশ্মিগুলো প্রথমে অভিসারী হচ্ছে, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দুর দিকে এগিয়ে যাচ্ছে, বিন্দুতে মিলিত হওয়ার পরে সেগুলো ছড়িয়ে যাচ্ছে, অর্থাৎ অপসারী হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসটা মাথায় রেখো। এক্ষেত্রেও সেই একই সূত্র, ফোকাস বিন্দু হবে r/2। এবং এখানে দেখো, এই যে কথাটি আমরা আগে বলেছি যে প্রধানক্ষের সমান্তরাল রশ্মিগুলো উত্তল আয়নার ক্ষেত্রে আমরা দেখেছি সেগুলো আয়নার পিছনে থেকে গঠিত আসছে বলে মনে হচ্ছে। এই ক্ষেত্রে দেখো, আমাদের রশ্মিগুলো কিন্তু আয়নার সামনে গিয়ে মিলিত হচ্ছে। সো এটা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, মাথায় রাখো, তাহলে তোমাদের পরবর্তী জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। অবতল আয়নার প্রতিবিম্ব গঠন করতে গেলেও একই সূত্র মেনে চলে। আলোকরশ্মি ব্যাসার্ধ বরাবর বা কেন্দ্র থেকে শুরু হলে সেটি লম্বভাবে প্রতিফলিত হয়ে যেদিক থেকে এসেছে সেদিকে ফেরত যায়। আলোকরশ্মি ব্যাসার্ধ বা কেন্দ্র থেকে শুরু হলে, অর্থাৎ একটি আলোকরশ্মি যদি ব্যাসার্ধ বা কেন্দ্র অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরাল যায়, সেটি প্রতিফলিত হয়ে প্রধান অক্ষ বরাবর যাবে। সমান্তরাল বলছি, প্রধান অক্ষের উপর যদি কোনো আলোকরশ্মি থাকে সেটি প্রতিফলিত হয়ে প্রধান অক্ষ বরাবর যাবে। নট অনলি দ্যাট, যে প্রধান বক্রতার কেন্দ্র অভিমুখী যদি কোনো আলোকরশ্মি আপতিত হয়, সেটি প্রতিফলনের পরে ওই যেদিক থেকে আপতিত হয়েছে সেদিক দিয়ে ফেরত যাবে। প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি প্রতিফলনের পর ফোকাস বিন্দু দিয়ে অতিক্রম করবে। এই সবগুলো রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল আপতিত হয়েছে, সেগুলো প্রধান ফোকাস এফ দিয়ে অতিক্রম করছে। আলোকরশ্মির দিক পরিবর্তন করা হলে সেটি যেদিক থেকে এসেছে সেদিক দিয়ে ফেরত যায়। কাজে কোনো আলোকরশ্মি ফোকাস দিয়ে গেলে সেটি প্রধান অক্ষের সমান্তরাল হয়ে প্রতিফলিত হবে। অর্থাৎ ঘটনা উল্টা করবে, যদি সে প্রধান অক্ষের সমান্তরাল হয় প্রধান ফোকাস দিয়ে যাবে, যদি প্রধান ফোকাস দিয়ে যায় তবে সেটা প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। অর্থাৎ এই পথে কোনো আলোকরশ্মি আপতিত হলে সেটি সমান্তরাল হয়ে যাবে, উল্টা ঘটনা। আর সমান্তরাল হয়ে আপতিত হলে প্রধান ফোকাস দিয়ে যাবে। প্রধান ফোকাস দিয়ে আপতিত হলে সমান্তরাল হবে, সমান্তরাল পথে আপতিত হলে প্রধান ফোকাস দিয়ে যাবে। এখন দেখো, এই মজার দর্পণটি আমরা কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় সেটি আমরা দেখি। এখানে 3টি পয়েন্ট তোমাদের মাথায় রাখতে হবে, 3-4টি পয়েন্ট। প্রথম কথা, এই 4টি বিন্দু মাথায় রেখে নাও। 4টি বিন্দু, প্রথম বিন্দু হচ্ছে মেরুবিন্দু কি তোমাদেরকে অলরেডি বলেছি, এটা হচ্ছে প্রধান ফোকাস এফ। এটি হলো আরকে আমরা কি বলতে পারি, 2F বলতে পারি। এই 2F এর পরবর্তী এই বিন্দুগুলো মোর দেন 2F, এই জায়গাগুলো হচ্ছে গ্রেটার দেন 2F। ওকে, আই হোপ এই 3টা বিন্দু তোমরা বুঝতে পেরেছো। এই 3টা বিন্দু বলতে আমি কি বোঝাচ্ছি। তাহলে দেখো, বস্তুর অবস্থান কোন কোন জায়গায় হতে পারে। মেরু এবং ফোকাস বিন্দু এর মাঝখানে, ফোকাস বিন্দু এর উপর, এফ এবং 2F এর মাঝখানে, 2F এর উপর এবং 2F থেকে দূরে। অর্থাৎ মেরু এবং প্রধান ফোকাসের মাঝখানে হতে পারে, প্রধান ফোকাস থেকে একটু দূর, প্রধান ফোকাসের দ্বিগুণ দূরত্ব, অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ পর্যন্ত যে দূরত্ব, অথবা এফ এবং 2F দূরত্বের মাঝখানে এবং 2F থেকে বেশি দূরত্বে আমরা চিন্তা করে নিতে পারি। ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে, এই যে কথাটি বলেছি, অর্থাৎ ফার্স্ট পজিশন যেটা তোমাদেরকে দেখাচ্ছে, ওরা ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে, অর্থাৎ এই জায়গাতে যদি কোনো আলোকরশ্মি কোনো বস্তু থাকে তাহলে তার বিম্ব কীরকম হবে সেটি আমরা এখন দেখব। তাহলে দেখো, এখানে এটা হলো মেরুবিন্দু পি, এফ হলো প্রধান ফোকাস এবং মেরুবিন্দুর মাঝখানে XY একটি বস্তু, সেটির বিম্ব কীভাবে গঠিত হয়েছে আমি আগেই বলেছি। তাহলে এই বস্তু XY এর শীর্ষ এবং পাদবিন্দুর যদি প্রতিবিম্ব আমরা বের করতে পারি, তাহলে সেখান থেকে আমরা পুরো বস্তুটি প্রতিবিম্ব পেয়ে যাব। আমাদের বস্তুটি প্রত্যেক বিন্দুর প্রতিবিম্ব বের করার প্রয়োজন নেই। তাহলে পাদবিন্দুর প্রতিবিম্ব বের করা আমাদের জন্য একদম ইজি। পাদবিন্দু হচ্ছে যেহেতু কেন্দ্র অভিমুখী, অতএব এটি আপতিত হওয়ার পর দর্পণে যেদিক থেকে এসেছে সেদিকে ফেরত যাবে, অর্থাৎ YP পথে আপতিত হয়ে PY পথে ফেরত যাবে। এখন X বিন্দুর প্রতিবিম্ব যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা যেহেতু এটি সরাসরি প্রধান অক্ষের উপর নেই, সেহেতু আমাদের এই বিন্দুর
প্রতিবিম্ব বের করতে হলে দুটি রশ্মি কল্পনা করতে হবে। একটি রশ্মি হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল, অপর একটি রশ্মি হচ্ছে কেন্দ্রবিমুখী, যেটি আমরা উত্তল দর্পণের ক্ষেত্রেও করেছি। অতএব এই সূত্রটা মাথায় রাখবে। এই সূত্র যদি মাথায় রাখো, তোমার জ্যামিতি কনসেপ্ট যদি একটু ক্লিয়ার থাকে, তোমাদের এই বিষয়গুলো মুখস্থ রাখার প্রয়োজন নেই। তোমরা যে কোনো বস্তু প্রতিবিম্ব খুব সহজেই আঁকতে পারবে। তাহলে দেখো, এক্স থেকে একটি রশ্মিকে আমরা কল্পনা করে নিয়েছি যে এটি কেন্দ্রবিমুখী হবে, অর্থাৎ এক্সাইন পথে আপতিত হবে। কেন্দ্রবিমুখী অর্থাৎ এক্সাইন। কীভাবে এক্সাইন? কেন্দ্রবিমুখী, কারণ এক্সাইনকে যদি আমরা বর্ধিত করি তাহলে আমরা আয়নার কেন্দ্র ও পাই। আবার অপর একটি রশ্মি প্রথম ফোকাস দিয়ে যাবে, অর্থাৎ এক্স কিউ পথে আপতিত হবে। কেন এক্স কিউ পথে আপতিত হবে? এক্স কিউ পথে প্রধান অক্ষের সমান্তরালে যাবে। এক্স কিউ হচ্ছে প্রধান অক্ষ পি ও এর সমান্তরাল। এখন দেখো, আমরা সূত্র অনুযায়ী জানি প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মি প্রতিফলিত হয়ে প্রধান ফোকাস দিয়ে যায়, অর্থাৎ এক্স কিউ পথে আপতিত রশ্মি প্রতিফলিত হয়ে প্রধান ফোকাস কিউ এফ দিয়ে প্রতিফলিত হবে। আবার এক্স এন পথে আপতিত রশ্মি, যেহেতু এটা কেন্দ্রবিমুখী, অতএব এটি প্রতিফলিত হয়ে এনএক্স পথে যাবে, অর্থাৎ এন ও পথে বা এনএক্স পথে যাবে। এই দুটি রশ্মিকে যদি আমি আয়নার পিছনে বর্ধিত করি তাহলে এক্স প্রাইম বিন্দুতে এই দুটি রশ্মি মিলিত হবে। সেক্ষেত্রে এক্স প্রাইম বিন্দুই হবে এক্স বিন্দুর প্রতিবিম্ব। একই ওয়াই বিন্দুয়ের প্রতিবিম্ব এক্স প্রাইম বিন্দু যেখানে গঠিত হয়েছে, ওয়াই বিন্দুয়ের প্রতিবিম্ব অবভিয়াসলি সেখানে গঠিত হবে। অতএব এক্স প্রাইম ওয়াই প্রাইম হবে এক্স ওয়াই বস্তু এর প্রতিবিম্ব। এবং এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটি একটি অবাস্তব প্রতিবিম্ব। এই যে দেখো, ডটেড লাইন দিয়ে অলওয়েজ মিন করে যে আলোকরশ্মি বাস্তব ক্ষেত্রে ওই দূরত্ব অতিক্রম করেনি। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, এটি বস্তুর আকারের অপেক্ষা বৃহৎ আকারের, এক্স প্রাইম ওয়াই প্রাইম গ্রেটার দেন এক্স ওয়াই। তৃতীয় ব্যাপার হচ্ছে এই প্রতিবিম্বটি একটি সোজা প্রতিবিম্ব। প্রতিবিম্বটির অবস্থান কোথায় হবে সেটি নির্ভর করে আসলে বস্তুর অবস্থানের উপর। তাহলে দেখো, এখানে অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে সেটি নির্ভর করবে এক্স ওয়াই বস্তুটি কোথায় অবস্থান করছে তার উপর। এটি যদি পি এবং এফ অর্থাৎ মেরু এবং প্রধান ফোকাসের মাঝখানে অবস্থান করে তাহলে প্রতিবিম্বের অবস্থান একরকম হবে। প্রধান ফোকাসের উপর হলে তার অবস্থান আরেক রকম হবে। প্রধান ফোকাস এবং 2F এর মাঝখানে অথবা বক্রতার কেন্দ্রের মাঝখানে হলে তার অবস্থান একরকম হবে। বক্রতার কেন্দ্রের উপর অথবা 2F এর উপর হলে, 2F কেন বলছি তো বুঝতে পারছো, কারণ আমরা বলেছি প্রধান ফোকাস হলো r/2, সো প্রধান আরকে আমরা 2F বলতে পারি। সো প্রধান 2F এর উপর বা বক্রতার কেন্দ্রের উপর যদি বস্তু অবস্থান করে তাহলে তার প্রতিবিম্ব হবে একরকম। 2F থেকে বেশি দূরত্বে বস্তুর যদি অবস্থান হয় তাহলে তার প্রতিবিম্ব হবে আরেক রকম। এখন দেখো, আমরা একটা বস্তু যার অবস্থান হচ্ছে এফ এবং 2F এর মাঝখানে, অর্থাৎ বস্তুর অবস্থান হচ্ছে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে। এক্স ওয়াই বস্তু থেকে দুটি একইভাবে একই নিয়মে ওয়াই বিন্দুর প্রতিবিম্ব গঠন করি। ওয়াই বিন্দুর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? অক্ষের উপরই গঠিত হবে। এক্স বিন্দুর প্রতিবিম্ব গঠন করতে হবে। এক্স বিন্দু থেকে দুটি আলোক রশ্মি কল্পনা করতে হবে। একটি আলোক রশ্মি হবে প্রধান ফোকাস অভিমুখী, অপর একটি আলোক রশ্মি হবে অক্ষের সমান্তরাল। প্রধান ফোকাস অভিমুখী আলোক রশ্মি আপতিত হয়ে কি হয়? প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়, আমরা সূত্র থেকে জানি। আর প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে যায়। এবং এই দুটি রশ্মিকে আমরা যদি বর্ধিত করি প্রতিফলনের পর, তাহলে এই দুটি রশ্মি এক্স প্রাইম বিন্দুতে মিলিত হচ্ছে, অর্থাৎ এক্স প্রাইম ওয়াই প্রাইম হবে এক্স ওয়াই বস্তুটির প্রতিবিম্ব। এবং লক্ষ্য করো, এই প্রতিবিম্বটি গঠিত হয়েছে আয়নার সামনে, অবতল দর্পণের সামনে, এবং এই বস্তুটি এবং এই প্রতিবিম্বের অবস্থান হচ্ছে উল্টো এবং বিবর্ধিত, এবং অবস্থান হচ্ছে 2F এর বাইরে। অর্থাৎ বস্তুর অবস্থান যদি F এবং 2F এর মাঝখানে হয় তাহলে প্রতিবিম্বের অবস্থান হবে 2F এর বাইরে। এখন দেখো, বস্তুর অবস্থান যদি 2F এর থেকে বেশি দূরত্ব অবস্থান করে, একই নিয়মে আমরা দেখছি যে ওয়াই বিন্দু এর অবস্থান হবে, যেহেতু এটি প্রধান অক্ষের উপর অবস্থিত, তাহলে এর প্রতিবিম্ব হবে প্রধান অক্ষের উপর যে কোনো বিন্দু বলছে, এটা ক্লিয়ার হয়ে নাও। যেখানে এক্স প্রাইমের অবস্থান হবে সেখানে ওয়াই প্রাইমের অবস্থান হবে। আসলে ওয়াই এর প্রতিবিম্ব এখানে যে কোনো বিন্দুতে হবে। তো কোথায় আমরা পাবো? যেখানে এক্স প্রাইমে গঠিত হচ্ছে সেখানে আমরা ওয়াই প্রাইম পেয়ে যাব। এরপর দেখো,
এক্স বিন্দু হতে দুটি আলোক রশ্মি আঁকতে হবে, একটি হলো প্রধান অক্ষের সমান্তরাল, একটি হলো প্রধান ফোকাস অভিমুখী। প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে যাবে, প্রধান ফোকাস অভিমুখে প্রধান ফোকাস দিয়ে অঙ্কিত আলোক রশ্মি প্রতিফলনের পর অক্ষের সমান্তরাল হয়ে যাবে। এই দুটি আলোক রশ্মি মিলিত হবে এক্স প্রাইম বিন্দুতে ওয়াই প্রাইম গঠিত হবে। অতএব যে আমরা প্রতিবিম্বের অবস্থান পেয়ে যাচ্ছি, এক্স ওয়াই বস্তু এর প্রতিবিম্ব হবে এক্স প্রাইম ওয়াই প্রাইম, এবং আমরা দেখতে পাচ্ছি বস্তুর অবস্থান হচ্ছে 2f এর বেশি দূরত্বে এবং প্রতিবিম্বের অবস্থান হচ্ছে f এবং 2f এর মাঝখানে, এবং এটি উল্টা ছোট খর্বিত। তাহলে আমরা এই প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো হচ্ছে প্রতিবিম্বের অবস্থান নির্ভর করবে বস্তুটি কোথায় আছে তার উপর। যতক্ষণ পর্যন্ত বস্তুটি ফোকাস বিন্দু এবং অবতল আয়নার কেন্দ্রের মাঝখানে আছে, প্রতিবিম্বের অবস্থান হবে কেন্দ্রের বাইরে, যেটি আমরা প্রথম চিত্রে দেখেছি। এফ এবং পি এর মাঝখানে যখন বস্তুর অবস্থান হচ্ছে তখন প্রতিবিম্বের অবস্থান হচ্ছে অবতল দর্পণের বাইরে। যতক্ষণ পর্যন্ত বস্তুটি ফোকাস বিন্দু এবং অবতল আয়না কেন্দ্রের মাঝখানে আছে, প্রতিবিম্বের অবস্থান হবে কেন্দ্রের বাইরে। বস্তুটি যদি অবতল আয়না বক্রতার কেন্দ্র থেকে বাইরে থাকে তাহলে তার প্রতিবিম্বের অবস্থান হবে কেন্দ্রের ভিতরে, যেটি শেষের চিত্রে আমরা দেখেছি বস্তুর অবস্থান বক্রতার কেন্দ্রের বাইরে, সেজন্য বিম্বের অবস্থান হচ্ছে বক্রতার কেন্দ্রের ভিতরে। এবং যদি বস্তুটি কেন্দ্রের উপর থাকে তাহলে প্রতিবিম্বের অবস্থান হবে কেন্দ্রে, অর্থাৎ বস্তুটি যদি ও বিন্দুতে থাকে তাহলে প্রতিবিম্বের অবস্থানও হবে ও বিন্দুতে। যদিও এটা এঁকে দেখায়নি, এক্ষেত্রে সেটা উল্টা হয়ে সমান, বস্তুর আকার যত প্রতিবিম্বের আকারও তত হবে। প্রতিবিম্বটি হবে বাস্তব। কেন বাস্তব? আসলে আমরা দেখছি যেখানে প্রতিবিম্ব গঠন হচ্ছে, দেখো এখানে ডটেড লাইন দিয়ে লিখে নেয়, এবং তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ যে প্রতিফলিত রশ্মি সেগুলো আসলে এই পথ দিয়েই যাচ্ছে। অতএব যেহেতু বাস্তবে আলোক রশ্মি এই যে দূরত্বটুকু অতিক্রম করছে, সেজন্য প্রতিবিম্বটিকে আমরা বাস্তব প্রতিবিম্ব বলবো। তাই বস্তুটিকে তার প্রতিবিম্ব যেরকম বের করতে পারি ঠিক সেরকম প্রতিবিম্বকে বস্তুতে ধরা হলে বস্তুটাই হবে তার প্রতিবিম্ব। প্রতিবিম্বটি উল্টো দেখতে পেয়েছি আমরা, প্রতিবিম্বতে উল্টো। যদি আয়নার পিছনে, সহজ হিসাব, আয়নার পিছনে প্রতিবিম্ব গঠিত হয় তাহলে প্রতিবিম্ব সহজ হয়। যদি আয়নার সামনে প্রতিবিম্ব গঠিত হয়, যেটি অবতল আয়নার কিছু অবস্থানের জন্য সত্য, সেক্ষেত্রে প্রতিবিম্বটি উল্টো হয়। প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ভর করবে তা কোথায় আছে তার উপর। যদি ফোকাস বিন্দু এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে থাকে তাহলে প্রতিবিম্বটি হবে বস্তুটি অপেক্ষা বড়, যত ফোকাস বিন্দুর কাছাকাছি তত বড়। যদি বস্তুটি বক্রতার কেন্দ্রের বাইরে চলে যায় তাহলে আকার হবে আসল বস্তুটির চেয়ে ছোট, যেটি আমরা এখানে দেখেছি। প্রধান ফোকাস বস্তুর অবস্থান যখন এফ এবং 2f, অর্থাৎ প্রধান ফোকাস এবং কেন্দ্রের মাঝখানে ছিল তখন বিম্বের অবস্থান বড় ছিল, যখন বস্তুর অবস্থান 2f অথবা বক্রতার কেন্দ্রের বাইরে তখন বিম্বের অবস্থান হচ্ছে ছোট। তো এই হচ্ছে মূল কথা, আমাদের অ্যাকচুয়ালি এই বইয়ের মূল কনসেপ্ট। তাহলে আশা করি কনসেপ্টটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে। এখানে একটি সূত্র দিয়েছে 1/u + 1/b = 1/f। এখানে u হচ্ছে আয়নার পৃষ্ঠ থেকে বস্তুর দূরত্ব, b হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব এবং f হচ্ছে ফোকাস দূরত্ব। তাহলে এই সূত্র ব্যবহার করে কিছু অঙ্ক আমরা করতে পারি। এখান থেকে আমরা বস্তুর যে কোনো দুটি মান দেয়া থাকলে আমরা অপরের মানটি বের করতে পারি, অর্থাৎ ফোকাস এবং বিম্বের অবস্থান দেওয়া থাকলে বস্তুর অবস্থান এবং বিম্বের অবস্থান থাকলে প্রধান ফোকাস, অথবা বস্তুর অবস্থান এবং প্রধান ফোকাস দেওয়া থাকলে বিম্বের অবস্থান আমরা বের করতে পারি। এই যে এখানে অপর পয়েন্টটি, তাহলে এই বস্তুটার অবস্থান হচ্ছে 2f বরাবর, অর্থাৎ বক্রতার কেন্দ্র বরাবর। সেজন্য দেখো এখানেও বাস্তব প্রতিবিম্ব গঠিত হয়েছে, বস্তুর আকার প্রতিবিম্বের আকার সমান এবং উল্টো। বিবর্ধন অপর একটি সূত্র। এখানে আসলে বিবর্ধন তেমন আহামরি কিছু না। বিবর্ধন হচ্ছে একটা বস্তু প্রতিবিম্ব এবং বস্তুটির আসল দৈর্ঘ্যের অনুপাতকে বিবর্ধন বলে। অর্থাৎ কোনো বিম্বের সাথে যদি আমি বস্তুর অবস্থান তুলনা করি আমরা বুঝতে পারবো যে আসলে আয়নাতে প্রতিবিম্বটি বস্তুর আকারের থেকে বড় নাকি ছোট। তো আমরা জানি কোনো একই সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল এক আসে, আর যদি হরের মান বড় হলে ভাগফল 0.something আসে। সো এখানে বিম্বের দৈর্ঘ্য যদি বস্তুর দৈর্ঘ্যের থেকে ছোট হয় তাহলে 0.something আসবে এই ভাগফল, এই অনুপাতটা। আর যদি বিম্বের আকার বড় হয় সেক্ষেত্রে হরে ছোট সংখ্যা, লবে বড় সংখ্যা হলে ভাগফল 1 পয়েন্ট থেকে শুরু করে বড় হতে থাকবে। আয়নার ব্যবহার, সাধারণ আয়নাতে আমরা একটা সমস্যা লক্ষ্য করি। সমস্যা বলতে অ্যাকচুয়ালি সমস্যা না,
একটা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যতে হচ্ছে সাধারণ আয়নাতে আমরা ডানকে বাম হিসেবে দেখি, বামকে ডান হিসেবে দেখি। এই সমস্যা দূর করার জন্য দুটি আয়নাকে যদি আমরা লম্বভাবে রাখি তাহলে আমরা এই সমস্যাটি অথবা এই বৈশিষ্ট্যটিকে ওভারকাম করতে পারি। সেক্ষেত্রে আমরা ডানকে ডান হিসেবে দেখব, বামকে বাম হিসেবে দেখব। উত্তল আয়নার বিভিন্ন ব্যবহার আমরা এখানে আলোচনা করেছে, অবতল আয়নার বিভিন্ন ব্যবহার আলোচনা করেছে। নিরাপদ ড্রাইভিংয়ের জন্য আমাদের আয়না ব্যবহার করি আমরা, রিয়ার ভিউ মিরর, সাইড ভিউ মিরর এগুলো ব্যবহার করি। পাহাড়ে রাস্তায় উদ্দৃশ্য বাঁকের কাছে যদি আমরা আয়না দেই বাঁকের মধ্যে, তাহলে আমরা অপর পাশ থেকে কোনো গাড়ি যদি আসতে থাকে তাহলে সেই গাড়িটির অবস্থান আগে আমরা বুঝে নিতে পারবো। তো তাহলে আই গেস তোমাদের এই চ্যাপ্টার কনসেপ্টটুকু ক্লিয়ার হয়েছে। আমি এই চ্যাপ্টার রিলেটেড পরবর্তী ভিডিও যদি বানাই সেক্ষেত্রে তোমাদের কিছু নৈর্ব্যক্তিক বাছাইকৃত কিছু নৈর্ব্যক্তিক অথবা সৃজনশীল নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ক্লাসটা একটু লম্বা হয়ে গিয়েছে, আসলে করার কিছু নেই। তোমাদের কিছু কনসেপ্ট একসাথে ব্ল্যান্ড হয়ে জ্যামিতির কনসেপ্টগুলো চলে এসছে। যাই হোক, আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। তোমাদের যে কোনো কিছু বোঝার থাকলে কমেন্ট করবা। ধন্যবাদ সবাইকে দীর্ঘ সময় সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।